হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব টার্গেট রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2022কে লক্ষ্য করে 250টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রসায়নবিদ্যার উপর থেকে। এবং আজকের এই ক্লাসটা রসায়নবিদ্যার ম্যারাথন ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সামনেই তোমাদের আসতে চলেছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ডেট প্রকাশ হয়ে গেছে। তো তার জন্য এই 250টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কেমিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটা দেখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে পরীক্ষাতে। তো কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তার আগে দেখবো সূচিপত্র, অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা কি কি টপিক পড়বো। এক, পিএইচ এর মান করব, পর্যায় সারণী দেখব, অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য দেখব, রাসায়নিক সূত্র দেখব, রাসায়নিক বিক্রিয়া দেখব, জারণ ও বিজারণ দেখব, বিভিন্ন প্রকার গ্যাস এবং তাদের উৎপাদন দেখব, কয়েকটি ধাতু সংকর এবং তাদের ব্যবহার দেখব, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল সম্পর্কে দেখব, কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগ দেখব, জৈব রসায়ন সম্পর্কে দেখব, তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দেখব। তো কি কি প্রশ্ন রয়েছে, ওয়ান লাইনার হিসেবে রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে দেখব পিএইচ ভ্যালু, অর্থাৎ কোন জিনিসের কত পিএইচ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখো, ব্যাটারি অ্যাসিডের পিএইচ ভ্যালু সব থেকে বেশি, সব থেকে কম, সেটা হচ্ছে 1.0। চুনের পিএইচ ভ্যালু 1.8 থেকে 2.0। লেবুর রসের পিএইচ ভ্যালু 2.2 থেকে 2.4। ফ্রুট জেলির পিএইচ ভ্যালু 2.8 থেকে 3.4। ভিনিগারের পিএইচ ভ্যালু 2.4 থেকে 2.9। অ্যাপেলের পিএইচ ভ্যালু 2.9 থেকে 3.3। স্ট্রবেরির পিএইচ ভ্যালু 3.0 থেকে 3.5। অরেঞ্জ জুসের পিএইচ ভ্যালু 3.7। টমেটোর পিএইচ ভ্যালু 4.0 থেকে 4.5। নেক্সট দেখো, বিয়ার এর পিএইচ ভ্যালু 4.5। কফির পিএইচ ভ্যালু 5.0। চায়ের পিএইচ ভ্যালু 4.9 থেকে 5.5। বৃষ্টির জলের পিএইচ ভ্যালু 5.6 থেকে 6.0। ডালের পিএইচ ভ্যালু 5.8 থেকে 6.4। ইউরিন অর্থাৎ মূত্রের পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 6। ভুট্টার পিএইচ ভ্যালু 6.0 থেকে 6.5। মাখনের পিএইচ ভ্যালু 6.1 থেকে 6.4। গরুর দুধের পিএইচ ভ্যালু 6.4। ম্যাপেল সিরাপের পিএইচ ভ্যালু 6.5 থেকে 7.0। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গোল্ডেন ব্যাচ কোর্স 15ই আগস্ট অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো উর্দি দখলের সেরা লড়াই চলছে এবং নতুন ট্রেন্ড অনুযায়ী এই সমস্ত ক্লাস করানো হচ্ছে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক জিকে, গণিত, রিজনিং, ইংরেজির ক্লাসে তোমরা লাইভ এবং রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা। তো ডিসক্রিপশন বক্সে যাও, মাত্র 999 টাকার বিনিময়ে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিগত বছরগুলো থেকে এইখান থেকে হুবহু প্রশ্ন কমন ছিল। নেক্সট দেখো 20 নম্বর, মানব লালার পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। দেখো, জলের পিএইচ সেটা হচ্ছে 7। মানব রক্তের পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 7.4, খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রের জলের পিএইচ 7.5 থেকে 8.5। নেক্সট, ডিমের সাদা অংশের পিএইচ 7.6 থেকে 8.0। নেক্সট দেখো, বেকিং সোডার পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 8.3। নেক্সট, বোরাক্সের পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 9.2। নেক্সট, মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ ভ্যালু কত, তো সেটা হচ্ছে 10.5। নেক্সট দেখো, চুন জলের পিএইচ ভ্যালু কত, সেটা হচ্ছে 12। নেক্সট আমরা দেখব পর্যায় সারণী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। দেখো 29 নম্বর, কততম পর্যায়কে ল্যান্থানাইট সিরিজ বলা হয়ে থাকে, তো সেটা হচ্ছে 6 নম্বর পর্যায়কে ল্যান্থানাইট সিরিজ বলা হয়ে থাকে। নেক্সট, কততম পর্যায়কে অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে 7 নম্বর পর্যায়কে। 31 নম্বর, ইউরেনিয়াম কোন পর্যায়ে অবস্থিত, তো ইউরেনিয়াম 7তম পর্যায়ে অবস্থিত রয়েছে। নেক্সট, ল্যান্থানাইট শুরু হয়েছে কোন মৌলকে দিয়ে, তো ল্যান্থানাইট শুরু হয়েছে ল্যান্থানাম থেকে এবং কত পর্যন্ত চলেছে, সেটা হচ্ছে লুটেসিয়াম পর্যন্ত চলেছে। নেক্সট দেখো, অ্যাক্টিনিয়াম শুরু হয়েছে কোন মৌলকে দিয়ে, তো অ্যাক্টিনিয়াম সিরিজ শুরু হয়েছে অ্যাক্টিনিয়াম ধাতু থেকে এবং চলেছে লোরেন্সিয়াম পর্যন্ত। নেক্সট, পর্যায় সারণীর প্রথম ধাতু গল্পটির নাম কি, প্রথম ধাতু গল্পটির পারমাণবিক সংখ্যা কত, সেটা হচ্ছে 5। নেক্সট দেখো, সোডিয়ামের ল্যাটিন নাম কি, সেটা হচ্ছে ন্যাট্রাম, যে কারণে সোডিয়ামের সংকেত Na। পটাশিয়ামের ল্যাটিন নাম কি, সেটা হচ্ছে
কালিয়াম, তো সেই জন্য পটাশিয়ামের সংকেত কে। কপারের ল্যাটিন নাম কি? কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, তো সেই জন্য এর যে সংকেত সেটা হচ্ছে সিইউ। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য রেলওয়ে গ্রুপ ডির জন্য ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হচ্ছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বাংলা ভাষায় বিজ্ঞান, জিকে, গণিত, রিজনিং সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হয়েছে। তো ডেসক্রিপশন বক্স থেকে মাত্র 999 টাকার বিনিময়ে এই রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ কোর্সে প্রবেশ করো এবং এখানে প্রবেশ করার মাত্র সমস্ত তোমরা ভিডিও এবং স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিয়ে নাও। নেক্সট 38 নম্বর, আয়রনের ল্যাটিন নাম কি? সেটা হচ্ছে ফেরাম। সিলভারের ল্যাটিন নাম কি? সেটা হচ্ছে আর্জেন্টাম। টিনের ল্যাটিন নাম কি? সেটা হচ্ছে স্ট্যানাম। পারদের ল্যাটিন নাম কি? সেটা হচ্ছে হাইড্রাজিরাম। 42, অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অর্থাৎ অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট আমরা দেখলাম অ্যাক্টিনাইট সপ্তম পর্যায় এবং ল্যান্থানাইট ষষ্ঠ পর্যায়, কিন্তু কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো শ্রেণী হয়ে যাবে তৃতীয় শ্রেণীর। হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সল্ট প্রডিউসিং, অর্থাৎ এই হ্যালোজেন মৌলগুলো লবণ তৈরি করতে পারে। 44, হ্যালোজেন মৌলগুলির মধ্যে ঘরের তাপমাত্রায় তরল কোনটি? সেটা হচ্ছে ব্রোমিন। নেক্সট, হাইড্রোজেনকে বাদ দিয়ে প্রথম গ্রুপে কতগুলো মৌল অবস্থান করে? তো সেটা হচ্ছে 6টি মৌল অবস্থান করে। নেক্সট দেখো CaO এর আণবিক ভর কত? সেটা হচ্ছে 56। নেক্সট দেখো MgO2 আণবিক ভর কত? সেটাও হচ্ছে 56। নেক্সট NOর আণবিক ভর 30। আয়রনের পারমাণবিক ভর 55 অথবা 56। বেরিলিয়ামের পারমাণবিক ভর কত? সেটা হচ্ছে 9। বোরন মৌলটি কততম পর্যায়ে অবস্থান করছে? তো বোরন মৌলটি 4র্থতম পর্যায়ে অবস্থান করছে। নেক্সট দেখো চতুর্থ পর্যায়ে কোন মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে? তো সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে এবং পটাশিয়াম চতুর্থ পর্যায়ে অবস্থিত রয়েছে। 53, নেক্সট দেখো নাইট্রোজেন শক্তি স্তরে এন শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? সেটা হচ্ছে 32টি। কে, এল, এম, এন, ঠিক আছে। কে তে 2টো, এল তে 8টা, এম তে 18টা এবং তারপরে 32টা। নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীতে কয়টি প্রাকৃতিক হ্যালোজেন মৌল রয়েছে? সেটা হচ্ছে 5টি। ধাতু কল্পগুলি কত নম্বর ব্লকে অবস্থান করে? তো ধাতু কল্পগুলি অবস্থান করে পি ব্লকে। 56, ইলেকট্রোনেগেটিভিটি কোন মৌলের সব থেকে বেশি? তো এটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। 56, মডার্ন পিরিয়ডিক ল কার দেওয়া? তো মডার্ন পিরিয়ডিক ল দেওয়া হচ্ছে বিজ্ঞানী হেনরি মোসলের। নেক্সট 58, আধুনিক পর্যায় সারণী অনুযায়ী বিভিন্ন মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য তার কিসের উপর নির্ভর করে? তো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। 59, নিয়নের কতগুলি ভ্যালেন্স ইলেকট্রন আছে? তো সেটা হচ্ছে 8টি ভ্যালেন্স ইলেকট্রন আছে। 60, পর্যায় সারণীতে কার্বনের অবস্থান কততম পর্যায়ে রয়েছে? তো সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে। নেক্সট, পর্যায় সারণীতে ক্লোরিনের অবস্থান কততম পর্যায়ে রয়েছে? সেটা তৃতীয় পর্যায়ে রয়েছে। নেক্সট, পর্যায় সারণীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস দুটি হলো কি কি? তো দ্বিতীয় পর্যায়ে অবস্থিত রয়েছে নিয়ন এবং তৃতীয় পর্যায়ে অবস্থিত রয়েছে আর্গন। 63, নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ের দিকে গেলে মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যার কি পরিবর্তন হবে? তো নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ের দিকে গেলে মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। 64, হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা কত? সেটা হচ্ছে সবই 8। হিলিয়ামে শুধুমাত্র রয়েছে 2, বাদ বাকি সকলেরই 8। নেক্সট দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসের যোজক ইলেকট্রন সংখ্যা 2? তো সেটা দেখো এই হিলিয়াম। 66, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সেটা হচ্ছে 92। নেক্সট দেখো পর্যায় সারণীর হালকা দ্বিতীয় মৌল কোনটি? সেটা হচ্ছে হিলিয়াম। নেক্সট, পর্যায় সারণীর কোন দুটি পর্যায়ে 32টি অর্থাৎ 32টি করে মৌল রয়েছে? সেটা হচ্ছে ষষ্ঠতম পর্যায় এবং সপ্তমতম পর্যায়। নেক্সট দেখো পর্যায় সারণীর কোন দুটি পর্যায়ে 18টি করে মৌল রয়েছে? সেটা হচ্ছে চতুর্থতম পর্যায় এবং পঞ্চমতম পর্যায়। নেক্সট দেখো পর্যায় সারণীর সব থেকে ছোট পর্যায় কোনটি? তো সেটা হচ্ছে প্রথম পর্যায়টা সব থেকে ছোট পর্যায়। নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীতে মোট কয়টি মৌল আছে? তো আধুনিক পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে। নেক্সট দেখো 72 নম্বর প্রশ্ন, 2 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা কত? যেহেতু 2 নম্বর,
তো সেই জন্য যোজক ইলেকট্রন সংখ্যা হবে 2। নেক্সট দেখো 73 নম্বর প্রশ্ন, 13 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা কত? তো এটারও হিসাব করা খুবই সোজা। 13 মধ্যে থেকে 10 কে বাদ দেবে, 10 কে বাদ দিলে কত পড়ে থাকে? 3। তো সেই জন্য 3। সিমিলারলি দেখো 15 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা কত? তো 15 থেকে 10 বাদ দেবে, 10 বাদ গেলে পড়ে থাকে 5, তো 5। সিমিলারলি 17 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা হবে 7 এবং 18 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা হবে 8। নেক্সট আমরা দেখব অ্যাসিড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কেমন হয়ে থাকে? তো সেটা হয়ে থাকে লাল। নেক্সট দেখো হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষার গ্রহিতা কত? সেটা হচ্ছে 1। নেক্সট দেখো NH3 আমাদের শরীরে কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতিকর? তো সেটা হচ্ছে চোখ। নেক্সট দেখো KO2 কি ধরনের অক্সাইড? তো KO2 একটি সুপার অক্সাইড। নেক্সট দেখো কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র? তো দেখো এটা একটু ভুল দেওয়া রয়েছে, লঘু নয়, এটা হবে গাঢ় অ্যাসিড। ঠিক আছে, গাঢ় অ্যাসিড সব থেকে বেশি তীব্র হয়ে থাকে। নেক্সট দেখো 82 লেবুতে কোন অ্যাসিড থাকে? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। নেক্সট দেখো বিলীয়মান রং প্রস্তুত করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কোনটি মেশানো হয়? তো মেশানো হয়ে থাকে ফেনলফথ্যালিন। নেক্সট 84 মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয়ে থাকে? তো সেটা বলা হয়ে থাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কে। 85 নেক্সট দেখো অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা কাকে বলা হয়ে থাকে? তো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে। 86 অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল কাকে বলা হয়ে থাকে? তো সেটি বলা হয়ে থাকে নাইট্রিক অ্যাসিডকে। নেক্সট দেখো ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলা হয়ে থাকে? তো সেটি বলা হয়ে থাকে পাইরোসালফিউরিক অ্যাসিডকে। নেক্সট 82 তীব্র জল শোষক অ্যাসিড কোনটি? সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জল শোষক, অর্থাৎ জলকে শোষণ করে নেয়। 89 রসায়নের রাজা কোন পদার্থকে বলা হয়ে থাকে? সেটা হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। 90 নম্বর প্রশ্ন দেখো HCl প্রথমে তৈরি করেন কোন বিজ্ঞানী? তো বিজ্ঞানী প্রিস্টলি প্রথম হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেন। নেক্সট 91 প্রসম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়ে থাকে? তো সেটা হয়ে থাকে কমলা বর্ণের। নেক্সট 92 চিলি সলপিটারের সংকেত কি? তো সেটা হচ্ছে NaNO3 হচ্ছে চিলি সলপিটারের সংকেত। 93 সিরাপ ও ঔষধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তো সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। 94 চিলি সলপিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়? তো সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে চিলি সলপিটার সব থেকে বেশি পাওয়া যায়। নেক্সট 95 সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়ে থাকে? তো সেটা বলা হয়ে থাকে HCl কে। নেক্সট দেখো কোনটি জল শোষণ করতে পারে? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। নেক্সট হীরা কোষের সংকেত কি? তো সেই হীরা কোষের সংকেত হচ্ছে FeSO4। 98 অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে? তো অ্যাসিড বৃষ্টিতে থাকে দেখো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং কার্বলিক অ্যাসিড। 99 দেখো স্বর্ণকারেরা কোন অ্যাসিড মিশ্রণ ব্যবহার করে থাকেন? তো সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করে থাকেন। তো দেখো 100 নম্বর প্রশ্ন অ্যাকোয়ারিজিয়া কি বা অম্লরাজ কি? দেখো 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, অর্থাৎ 3HCl = 1HNO3। এইটাই হচ্ছে অ্যাকোয়ারিজিয়া এবং এতে যদি সোনা দেয়া হয় সোনা কিন্তু গলে যাবে। 101 মার্বেল পাথরের ইমারত কোন অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট দেখো কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো হয়ে যায়? সেটাও সালফিউরিক অ্যাসিড। 103 নম্বর দেখো অ্যাসিডে ডোবালে লিটমাসের রং কি রকম পরিবর্তন হয়? তো অ্যাসিডে নীল লিটমাস লাল রঙে পরিবর্তন হয়ে যায়। নেক্সট দেখো কয়েকটি রাসায়নিক পদার্থের নাম এবং গঠন এবং সংকেত দেখে নেব। দেখো দার্জিলিং এর উলের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। নেক্সট দেখো ক্যালামাইনের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। নেক্সট দেখো গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ফেরাস সালফেট। নেক্সট দেখো জিপসামের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। নেক্সট কস্টিক সোডা কাকে বলা হয়ে থাকে? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে। 109 দেখো কাপড় কাচার সোডার, এটা হচ্ছে সোডা হবে, ঠিক আছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। আর একটা দেখো বেকিং পাউডার বা খাবার সোডার রাসায়নিক নাম কি?
সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। নেক্সট দেখো 111 নম্বর প্রশ্ন, টেবিল সল্ট বা খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। 112, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট। নেক্সট দেখো তুঁতে বা ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে কপার সালফেট। 114 দেখো কস্টিক পটাশের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। 115, কুইক লাইম বা পোড়া চুনের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। 116, কলি চুনের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। 117, বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। দেখো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বাতাসে জ্বললে সাদা পাউডার উৎপন্ন করে, সেটি আসলে কি? তো সেটা আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম রিবনকে বাজার থেকে কেনার পর তাকে স্যান্ড পেপার দিয়ে পরিষ্কার করে নিতে হয়, কেন? কেননা এর ওপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের কোডিং থাকে। নেক্সট 120, জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো সেটা উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। নেক্সট দেখো 121, ম্যাগনেসিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হবে? সেটাও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 122, কুইক লাইম কাকে বলে? তো কুইক লাইম হলো ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়ে থাকে। নেক্সট দেখো স্যালকার্ড লাইম কাকে বলা হয়ে থাকে? তো সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে স্যালকার্ড লাইম বলা হয়ে থাকে। নেক্সট দেখো 125, ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? তো ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়া হলো তাপমোচী বিক্রিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে থাকে। 126 দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়ে থাকে? তো সেটা দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়ে থাকে। 127, জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? তো সেটাও হচ্ছে তাপমোচী বিক্রিয়া। নেক্সট দেখো বেরিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তো উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এটা হচ্ছে একটি তাপগ্রাহী অর্থাৎ তাপ শোষণকারী বিক্রিয়া। 129, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় যে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় সেটি আসলে কি? তো সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে থাকে। 122 নম্বর দেখো কোন গ্যাসটিকে পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের উপর দিয়ে চালনা করলে দ্রবণটির বর্ণ সবুজ হয়ে যায়? তো সেই গ্যাসটা হলো সালফার ডাই অক্সাইড। 130 দেখো মিথেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তো মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 131 দেখো প্রাকৃতিক গ্যাসের জ্বলন এটি একটি কি ধরনের বিক্রিয়া? তো প্রাকৃতিক গ্যাসের জ্বলনের ফলে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তো সেই জন্য এটি তাপমোচী বিক্রিয়া। নেক্সট দেখো সালোক সংশ্লেষ পদ্ধতিতে গ্লুকোজ উৎপাদন এটি কি ধরনের বিক্রিয়া? তো এটা হচ্ছে তাপ শোষণকারী বিক্রিয়া। নেক্সট দেখো জলে তড়িৎ বিশ্লেষণ এটি কি ধরনের বিক্রিয়া? এটাও হচ্ছে তাপ শোষণ করে এইরকম একটা বিক্রিয়া। নেক্সট 134, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে কপার সালফেট সলিউশন যোগ করলে যে নীল রঙের অধক্ষেপ উৎপন্ন হয় সেটি আসলে কি? তো সেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড। 135, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সোডিয়াম কার্বনেটের ওপর ঢেলে দিলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 136, পটাশিয়াম আয়োডাইডের সলিউশনের মধ্যে লেড নাইট্রেট সলিউশন দিলে যে হলুদ বর্ণের পদার্থ উৎপন্ন হয় সেটি আসলে কি? তো সেটা হচ্ছে লেড আয়োডাইড। 137 দেখব লঘু সালফিউরিক অ্যাসিড এবং বেরিয়াম ক্লোরাইড সলিউশনের বিক্রিয়ায় যে হলুদ বর্ণের পদার্থ উৎপন্ন হয় সেটি আসলে কি? তো সেটা আসলে বেরিয়াম সালফেট। নেক্সট কোন অ্যাসিডকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে ঢাললে গোলাপি বর্ণ ধারণ করে? তো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। নেক্সট আমাদের টপিক হলো জারণ বিজারণ। জারণ বিজারণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। দেখো জারণ কি? তো জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন করে এইরকম একটা বিক্রিয়া। দেখো একটি জারক পদার্থের নাম কি? তো সেটা হচ্ছে সালফার। একটি বিজারক দ্রব্য কোনটি? সেটা হচ্ছে HI। নেক্সট দেখো বিজারণ কি? তো বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ করে এইরকম একটি বিক্রিয়া। নেক্সট দেখো Na সাধারণত কি করে? তো Na সাধারণত একটি ইলেকট্রন বর্জন করে। ঠিক আছে, Na একটা ইলেকট্রন বর্জন করে Na প্লাস হয়ে যায়। নেক্সট দেখো 144,
জারণ পদার্থ নিজে কি হয়, তো জারণ পদার্থ নিজে বিজারিত হয় এবং অপরকে জারিত করে। নেক্সট দেখো টপিক বিভিন্ন প্রকার গ্যাস এবং তাদের উপাদান সম্পর্কে দেখে নেব। দেখো ওয়াটার গ্যাসের উপাদান কি কি, অর্থাৎ ওয়াটার গ্যাসের মধ্যে কি কি উপাদান থাকে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ হলো ওয়াটার গ্যাস। নেক্সট দেখো 146 গোবর গ্যাসের উপাদান সমূহ কি কি, মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের মিশ্রণ। 147 খুবই গুরুত্বপূর্ণ এলপিজির উপাদানগুলি কি কি, প্রোপেন ও বিউটেনের গ্যাসীয় উপাদান। এলপিজি কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট দেখো সিএনজির ফুল ফর্ম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এর উপাদান সমূহ দেখে দাও। সংনমিত প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে এবং এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট দেখো 149 প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ কি কি, প্রাকৃতিক গ্যাসে কি কি থাকে দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন এবং গ্যাসীয় মিশ্রণ। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর এবং তাদের ব্যবহার আমরা দেখে নেব। দেখো ব্রোঞ্জের ব্যবহার কি, ব্রোঞ্জ ব্যবহার করা হয়ে থাকে বাসনপত্র, মূর্তি, ঘণ্টা, অলংকার প্রভৃতি তৈরিতে। নেক্সট দেখো জার্মান সিলভারের উপাদান কি কি, অর্থাৎ জার্মান সিলভারের মধ্যে কি কি থাকে, দেখো কপার থাকে, জিঙ্ক থাকে এবং নিকেল থাকে। কপার, নিকেল, জিঙ্কের হচ্ছে সংকর ধাতু হচ্ছে জার্মান সিলভার। নেক্সট দেখো জার্মান সিলভারের ব্যবহার কি কি, দেখো বাসনপত্র, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভার ব্যবহার করা হয়ে থাকে। 153 ডুলারুমিন ধাতু সংকরের উপাদান কি কি, তো এতে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে। 154 দেখো ডুলারুমিনের ব্যবহার কি কি, দেখো বিমান, মোটর গাড়ির বিভিন্ন অংশ, যানবাহন প্রস্তুতিতে ডুলারুমিন ব্যবহার করা হয়ে থাকে। 155 নিকেল স্টিল ধাতু সংকরের উপাদান কি কি, তো নিকেল স্টিল ধাতু সংকরের উপাদান হলো আয়রন, নিকেল। পিতল ধাতু সংকরের উপাদান কি কি, পিতল তৈরি করা হয়ে থাকে কপার এবং জিঙ্কের মিশ্রণে। পিতলের ব্যবহার কি কি, দেখো বাসনপত্রের বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি প্রস্তুতিতে। কাঁসা ধাতু সংকরের উপাদান কি, সেটা হচ্ছে কপার এবং টিন মিশিয়ে কাঁসা তৈরি করা হয়ে থাকে। নেক্সট দেখো কাঁসার ব্যবহার বাসনপত্র, মূর্তি, মুদ্রা, ঘণ্টা প্রভৃতি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো ব্রোঞ্জ ধাতু সংকরের উপাদান কি, ব্রোঞ্জ তৈরি করা থাকে কপার এবং টিন দিয়ে। নেক্সট দেখো রাংঝাল ধাতু সংকরের উপাদান কি, সেটা হচ্ছে সীসা এবং টিন। রাংঝালের ব্যবহার কি, ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে রাংঝালাই। নেক্সট দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ বিশেষ তথ্য আমরা দেখে নেব। দেখো হাইড্রোজেনের নাম জ্বলন্ত বায়ু কে দেন, তো সেটা হচ্ছে ক্যাভেন্ডিশ। নেক্সট দেখো কোনটি অনুঘটকের বিষ হিসাবে কাজ করে, সেটা হচ্ছে AH2O3 অর্থাৎ আর্সেনিক অক্সাইড। নেক্সট দেখো কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হীরক হলো বিশুদ্ধতম কার্বন, তো তিনি হলেন টেন্যান্ট। 166 সবচেয়ে উচ্চমানের কয়লা হলো কোনটি, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। নেক্সট দেখো কোন মৌলটি অন্তর্ধৃতি ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে লেড বা সীসা। নেক্সট দেখো 168 পরা অনুঘটক বলতে কাকে বোঝানো হয়, সেটা হচ্ছে পজিটিভ অনুঘটক। নেক্সট দেখো বসের পদ্ধতি দ্বারা কোন মৌল তৈরি করা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো অধিশ্বসন পদার্থের তল নিচের কোন ধারা ঘটে থাকে, সেটা হচ্ছে দেখো অধিশ্বসন হয়ে থাকে পৃষ্ঠতল দ্বারা। নেক্সট দেখো অঙ্গার বা চারকোল কোন জলে ভাসে, অঙ্গার বা চারকোল কেন জলে ভাসে, কেননা এটা হচ্ছে সছিদ্র। নেক্সট দেখো কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হীরক পাওয়া যায়, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। নেক্সট দেখো হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুত হয়ে থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। নেক্সট দেখো কোন ধরনের কয়লায় অন্তর্ধূম পাতনে কোক পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। নেক্সট দেখো গ্যাস থার্মোমিটার কোন গ্যাসে থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন থার্মোমিটারে। নেক্সট দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ এবং যৌগের বৈশিষ্ট্য আমরা দেখে নেব। দেখো ভারী জলের সংকেত কি, সেটা হচ্ছে D2O। নেক্সট দেখো জল একটি যৌগিক পদার্থ কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন, তিনি হলেন ক্যাভেন্ডিশ। নেক্সট দেখো কোন জল পানের পক্ষে বেশি বিশুদ্ধ, সেটা হচ্ছে পাতিত জল। নেক্সট দেখো খড় জলে সাবান ব্যবহারের অসুবিধা কি, খড় জলে সাবান ঘষলে সাবানের অপচয় ঘটে কিন্তু কোনো রকম ফেনা উৎপন্ন হয় না। নেক্সট দেখো তেল ছবির সাদা রং কালো হয় কোন পদার্থ উৎপন্ন হওয়ার ফলে, সেটা হচ্ছে PbS অর্থাৎ লেড সালফাইড উৎপন্ন হয়, সে কারণে তেল রঙের সাদা ছবি বা সাদা রংটা কালো হয়ে যায়। নেক্সট দেখো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত। 182 নম্বর প্রশ্ন দেখো কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, তিনি হলেন ভন হেলমেন্টু। নেক্সট দেখো 183
ইডিওমিটার যন্ত্রটি ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে? তো সেটা হচ্ছে ইউ আকৃতির মতো দেখতে। নেক্সট দেখো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কেমন? তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী হয়ে থাকে। নেক্সট দেখো 185, H2S গ্যাস প্রস্তুতিতে কোন দ্রব্য দ্বারা একে শুষ্ক করা হয়? সেটা হচ্ছে P2O5। নেক্সট দেখো ইউরিয়া থেকে কোন পদার্থ প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। নেক্সট দেখো শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ হচ্ছে আসলে কঠিন কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো জলে অতি বেগুনি রশ্মি চালনা করলে কি হবে? তো জলের জীবাণু মুক্ত হবে। নেক্সট দেখো অগ্নি নির্বাপক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। নেক্সট আমরা দেখব জৈব রসায়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো যে হাইড্রোকার্বনগুলির কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন থাকে তাদেরকে কি বলা হয়ে থাকে? একক বন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, ঠিক আছে? তো সিঙ্গেল বন্ড থাকলে তাদের বলা হয়ে থাকে অ্যালকেন। দেখো সরলতম হাইড্রোকার্বনের নাম কি? সেটা হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। নেক্সট দেখো অ্যালকেন যৌগের কার্বন পরমাণু কটা ইলেকট্রন শেয়ার করে? সেটা হচ্ছে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে। নেক্সট দেখো কোনটি একটি হাইড্রোকার্বন অ্যালকিন গ্রুপের অংশ? সেটা হচ্ছে প্রোপেন। নেক্সট দেখো কার্বোহাইড্রেটের সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস কোনটি? সেটা হচ্ছে পেট্রোলিয়াম। নেক্সট দেখো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কি কি? তো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হলো ইথিলিন এবং অ্যাসিটিলিন। 196 অ্যালকেন গ্রুপ থেকে একটি হাইড্রোজেন অ্যাটম নিষ্কাশিত করলে কোন গ্রুপ তৈরি হবে? তো সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ তৈরি হবে। 197 একটি সবচেয়ে জটিল অ্যালকাইন হাইড্রোকার্বনের উদাহরণ দাও। সেটা হচ্ছে বিউটাইন। নেক্সট দেখো সরলতম অ্যালকিন যৌগের কয়টি কার্বন পরমাণু থাকে? সেটা হচ্ছে দুইটি অ্যালকিন কার্বন পরমাণু থাকে একটি সরলতম অ্যালকিন যৌগের। নেক্সট দেখো বাকমিনিস্টার ফুলেরিন কার বহুরূপ? সেটা হচ্ছে কার্বনের বহুরূপ। এখানে 60 খানা কার্বন থাকে, 60 কার্বন অ্যাটম থাকে। নেক্সট দেখো পেন্টেনে কয়টি সমযোজী বন্ধন থাকে? তো 16টি সমযোজী বন্ধন থাকে পেন্টেনে। নেক্সট দেখো একটি সাইক্লিক হাইড্রোকার্বনের উদাহরণ দাও যার কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। সেটা হচ্ছে C6H6, যেটাকে আমরা বলে থাকি বেনজিন, ঠিক আছে? বেনজিন এইরকম দেখতে, ঠিক আছে? এইরকম দেখতে হয়ে থাকে বেনজিন। নেক্সট দেখো এলপিজির মূল উপাদান কি? তো এলপিজির মূল উপাদান বিউটেন। নেক্সট দেখো একটি কার্বনের রূপভেদ নয় এমন যৌগের উদাহরণ দাও। সেটা হচ্ছে কার্মেন হচ্ছে কোন রকম কার্বনের রূপভেদ নয়। নেক্সট দেখো 204 যদি একটি একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনের 100টি কার্বন পরমাণু থাকে তাহলে ওই হাইড্রোকার্বনের কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? তো সেটা হচ্ছে 202টি হাইড্রোজেন পরমাণু থাকবে। নেক্সট দেখো একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন 50টি হাইড্রোজেন থাকলে কতগুলি কার্বন পরমাণু থাকবে? তো সেটা হচ্ছে যেহেতু সম্পৃক্ত তো সেই জন্য হবে 24টি কার্বন পরমাণু থাকবে। এখানে বলেই দিয়েছে দেখো হাইড্রোকার্বন 50টা হাইড্রোজেন। দেখো এখানে 100টার জন্য হচ্ছে 102, তো এখানে উল্টো বলে দিয়েছে 50টা বলে দিয়েছে। তো 50-এর হাফ 25 এবং সেইখান থেকে 1 বিয়োগ দিতে হবে, সেটা হচ্ছে 24। নেক্সট দেখো 206 অ্যালকেন গ্রুপ এর একটি হাইড্রোজেন পরমাণু যখন একটি হ্যালোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হয় তখন তাকে কি বলা হয়ে থাকে? তো সেটাকে বলা হয় হ্যালো অ্যালকেন। নেক্সট দেখো 207 যখন অ্যালকেন গ্রুপের একটি হ্যালোজেন অ্যাটম হাইড্রক্সিল আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে অ্যালকোহল। 208 ক্লোরোমিথেন কোন হাইড্রোকার্বন গ্রুপের অংশ? সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। নেক্সট দেখো দুটি হাইড্রোকার্বন যৌগ যাদের রাসায়নিক ফর্মুলা এক কিন্তু পরমাণুর গঠন আলাদা তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদের বলা হয়ে থাকে আইসোমার। নেক্সট দেখো এন বিউটেন এবং আইসোবিউটেন এক প্রকারের কি? এটা হচ্ছে এক প্রকারের আইসোমার। এন বিউটেন এবং আইসোবিউটেনের রাসায়নিক সংকেত এক কিন্তু এদের গঠন আলাদা, তো সেই জন্য হচ্ছে এরা আইসোমার। নেক্সট দেখো COOH যুক্ত গ্রুপকে কোন হাইড্রোকার্বনের গ্রুপ বলা হয়ে থাকে? তো এদের বলা হয়ে থাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। নেক্সট দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সরলতম হাইড্রোকার্বন কোনটি? সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCOOH। নেক্সট দেখো মিথানোইক অ্যাসিডের সাধারণ নাম কি? তো মিথানোইক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। নেক্সট দেখো কোনটি কিটোন গ্রুপের সরলতম হাইড্রোকার্বন? সেটা হচ্ছে অ্যাসিটোন।
নেক্সট দেখো কিটোন গ্রুপের কোন যৌগকে ইথাইল মিথাইল বলে জানা যায়, সেটা হচ্ছে বুটানল। নেক্সট দেখো কিটোন গ্রুপের কোন যৌগকে মিথাইল প্রোপাইল কিটোন বলা হয়, সেটা হচ্ছে পেন্টানল। নেক্সট দেখো COOH গ্রুপকে কোন হাইড্রোকার্বনের গ্রুপ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। নেক্সট দেখো এগুলো হচ্ছে দেখো একটু রিপিট হয়েছে এই দুটো। নেক্সট দেখো অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। নেক্সট দেখো কার্বক্সিলিক গ্রুপের 3টি কার্বন পরমাণু যুক্ত জৈব অ্যাসিডের নাম কি, সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। নেক্সট দেখো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন কোন হাইড্রোকার্বনের অংশ, সেটা হচ্ছে অ্যালকেনের অংশ। নেক্সট দেখো রান্না করার গ্যাসে কোন হাইড্রোকার্বন মূল উপাদান হিসেবে থাকে, সেটা হচ্ছে বিউটেন। নেক্সট দেখো ওয়েল্ডিং এর কাজে কোন হাইড্রোকার্বনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অক্সি অ্যাসিটিলিন যে শিখা পাওয়া যায়, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে অক্সি অ্যাসিটিলিন শিখাতে যে হাইড্রোকার্বন ব্যবহার করা হয় সেটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকাইন। এবং অক্সি অ্যাসিটিলিন যে শিখা তার টেম্পারেচার কত, তার টেম্পারেচার হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট দেখো সরলতম অ্যালকাইন যৌগের নাম কি, সেটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। নেক্সট দেখো প্রোপানল ফাংশনাল গ্রুপটির নাম কি, সেটা হচ্ছে CHO। কিটোন গ্রুপের তৃতীয় মেম্বারের নাম কি, সেটা হচ্ছে পেন্টানন। নেক্সট দেখো হাইড্রক্সাইল গ্রুপ কোন হাইড্রোকার্বন গ্রুপে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যালকোহল। নেক্সট দেখো মিথানল কোন গ্রুপের প্রথম যৌগ, সেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের প্রথম যৌগ মিথানল। নেক্সট দেখো হাইড্রোকার্বনের কোন গ্রুপে হ্যালোজেন মৌল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। নেক্সট দেখো ইথেনের সাধারণ নাম কি, সেটা হচ্ছে ইথাইলিন। প্রোপিনের সাধারণ নাম কি, প্রোপাইলিন। ইথাইনের সাধারণ নাম কি, অ্যাসিটাইলিন। নেক্সট দেখো প্রোপাইনের সাধারণ নাম কি, সেটা হচ্ছে মিথাইল অ্যাসিটাইলিন। ক্লোরোমিথেনের সাধারণ নাম কি, মিথাইল ক্লোরাইড। ক্লোরো ইথেনের সাধারণ নাম কি, ইথাইল ক্লোরাইড। মিথানলের সাধারণ নাম কি, মিথাইল অ্যালকোহল। মিথানলের সাধারণ নাম কি, ফর্মালডিহাইড। প্রোপানলের সাধারণ নাম কি, প্রোপিওন্যালডিহাইড। ট্রাইক্লোরোমিথেনের সাধারণ নাম কি, ক্লোরোফর্ম। নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। দেখো তড়িৎ বিশ্লেষণের দ্বারা কপারের বিশুদ্ধকরণে মসলিনের ঝুলিতে জমা হওয়া প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড ইত্যাদি ধাতুকে বলা হয়ে থাকে অ্যানোড মাড। এবং দেখো নেক্সট কোন ধাতুর উপর নিকেলের প্রলেপ দিতে হলে নিকেলকে কি হিসাবে ব্যবহার করা হবে, ঠিক আছে, কোনো ধাতুর উপর যদি আমরা নিকেলের প্রলেপ দিতে হয় তাহলে নিকেলকে আমরা দ্রবণ রূপে ব্যবহার করব। নেক্সট ক্লোরোমিথেনের সাধারণ নাম কি, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। ক্লোরো ইথেনের সাধারণ নাম ইথাইল ক্লোরাইড। মিথানলের সাধারণ নাম মিথাইল অ্যালকোহল। মিথানলের সাধারণ নাম ফর্মালডিহাইড। প্রোপানলের সাধারণ নাম প্রোপানঅ্যালডিহাইড। নেক্সট দেখো ট্রাইক্লোরোমিথেনের সাধারণ নাম ক্লোরোফর্ম। দেখো রিপিট হলো এইগুলো। নেক্সট আমরা দেখবো তড়িৎ বিশ্লেষণ। এইগুলো রিপিট হয়েছে, প্রশ্নগুলো এগুলো রিপিট হয়েছে, তো এখানেই শেষ করছি। তো এই পর্যন্ত ছিল আজকের যে রসায়নের ম্যারাথন ক্লাস। সম্পূর্ণ আমরা প্রায় 250টার মতো, 250-এর কাছাকাছি, ওই 242টার মতো আমরা প্রশ্ন উত্তর করলাম রসায়ন থেকে। যা আপকামিং তোমাদের রেল গ্রুপ ডি, সেখান থেকে যে সায়েন্স টপিকটা থাকে সেই সায়েন্সের মধ্য থেকে এইখান থেকে অবশ্যই কেমিস্ট্রি থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। এবং সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত হয়ে থাকলে এখনই যুক্ত হয়ে যাও। সেখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।